নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ, সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটি আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বসু, নমস্কার। অনিন্দিতা দেব, নমস্কার। আর আমি রুদ্রনীল ঘোষ। আমরা তিনজনই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আমরা এখন প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা ধীমানদা, আমাদের পরিবেশ এরকম নামকরণ হওয়ার কারণটা কি? দেখো, আজকে পৃথিবীতে যে কোনো পাঠ্যক্রমে পরিবেশের গুরুত্ব অপরিসীম এই কারণে যে ক্রমশ পরিবেশের দূষণ সমস্যা এবং হ্যাবিটেট লস বা অস্তিত্ব বিপন্ন হওয়ার ব্যাপারগুলো সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বহু প্রাণী এবং উদ্ভিদ, তাদের সংখ্যা হাজার হাজার, তারা হারিয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই কোনো না কোনো স্পিসিস হারিয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে। তো এই পরিস্থিতিতে এবং আমাদের সভ্যতার অস্তিত্ব রক্ষার জন্যে পরিবেশ যে কোনো পাঠ্যক্রমেই আসাটা অত্যন্ত প্রয়োজনীয় কথা। দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে একটা ছোট ছেলে বা মেয়ে যখন কিছু শিখতে চায়, কোনো ধারণা তৈরি করতে চায়, সে যে বিষয়েরই হোক, সে তার উপাদান গ্রহণ করে পরিবেশ থেকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটি ছোট ছেলে, তার বয়স 4.5 বছর হবে, সে একদিন আমাকে বলল যে আচ্ছা, হিটকে ধরে রাখা যায় না। তাকে আমি বললাম যে তুমি কি করে বুঝলে? সে বলল যে আমি যখন শীতকালে রাত্রিবেলায় টয়লেটে যাই, ফিরে এসে দেখি বিছনায় বালিশটা ঠান্ডা হয়ে গেছে, তার থেকে আমি বুঝেছি হিটকে ধরে রাখা যায় না। এই যে সে একটা প্রাকৃতিক ঘটনা থেকে একটা ধারণা বা জ্ঞান গঠন করেছে, এই পার্টিকুলার ক্ষেত্রে এই কারণটা ঠিক, এবং এটাই কিন্তু তার জ্ঞান গঠনের প্রথম ধাপ। এটাকেই শিক্ষক আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তবে সবসময় যে ধারণাগুলো এক্স্যাক্টলি যা বৈজ্ঞানিক দিক থেকে ভাবা হয় তা নাও হতে পারে, কিন্তু টিচারকে বা শিক্ষককে, আমরা শিক্ষক কথাটা হচ্ছে বেশি ব্যবহার করবো, ফেসিলিটেটর, তারা এই জ্ঞান গঠনের যাত্রায় বাচ্চাকে সাহায্য করবেন। এবং এই যে উপাদানটা সে পাচ্ছে, উপাদান কিন্তু পাচ্ছে পরিবেশ থেকে। তাহলে তুমি দেখো, একটা হচ্ছে সভ্যতা সার্ভাইভালের কথাই যদি তুমি বলো, কিংবা একটা বাচ্চার তার পরিবেশ সম্বন্ধে যে ধারণাটা সে পাচ্ছে, চোখে যা দেখছে, সে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে আছে, ম্যাক্রোস্কোপিক লেভেলে। সেইখান থেকে সে যখন এগোচ্ছে, পরিবেশই তাকে সব কিছু সুযোগ দিচ্ছে, তাকে এগিয়ে দিচ্ছে, প্রশ্ন তুলছে মনে। সুতরাং পরিবেশ অন্তর্ভুক্ত হওয়াটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই আমাদের বইগুলোর নাম আমাদের পরিবেশ। আচ্ছা রুদ্রনীল, একটা জিনিস দেখো, এই যে আমরা শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম বলছি বা শিশুর অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার কথা বলছি, এর কারণটা কি? শিশু তথা শিক্ষার্থী কেন্দ্রিক এই পাঠ্যক্রম করার পেছনে কতগুলো যুক্তি আছে। আমি প্রথমেই NCF 2005 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর কথা বলবো, যা শিক্ষাক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বলছে, চাইল্ড সেন্টার পেডাগজি means giving primacy to students or child's experiences, their voices and their active participation। অর্থাৎ শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর অভিজ্ঞতা, তাদের বক্তব্য এবং তাদের সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বা নির্মিতিবাদ বলছে যে শিক্ষণ প্রক্রিয়া বা জ্ঞান গঠনে শিক্ষার্থীর অভিজ্ঞতার ভূমিকা অনস্বীকার্য। এক্ষেত্রে কি হয়, শিক্ষার্থীর বর্তমান এবং পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিক্ষার্থীর নতুন জ্ঞান গঠন হয়। শিক্ষার্থীর এই যে নতুন জ্ঞান গঠন হলো, যা শিক্ষার্থী সক্রিয়ভাবে নিজেই গঠন করছে তার অভিজ্ঞতার সাহায্যে, এইভাবেই কিন্তু শিক্ষণ প্রক্রিয়ায় এগিয়ে যায়। এবং এই কাজে সাহায্য করেন ফ্যাসিলিটেটররা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরা যাক একটি শিক্ষার্থী, সে জানে যে যেসব প্রাণীরা বুকে হেঁটে চলে তাদের কারোর মেরুদণ্ড নেই, অথচ ক্লাস 4-এ সে প্রথম অধ্যায়ে যখন জানতে পারছে যে সাপ, সে জানে সাপ বুকে হেঁটে চলে, কিন্তু সে জানতে পারলো যে সাপের মেরুদণ্ড আছে। অর্থাৎ এক্ষেত্রে তার যে পূর্বতন যে জ্ঞানটা ছিল বা পূর্বতন যে অভিজ্ঞতার ভিত্তিতে যে নির্মিত জ্ঞানটা, সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ল। অর্থাৎ এখানে সে কিন্তু তার পূর্বতন জ্ঞানটাকে পরিমার্জন করবে। এবং এ কাজে সাহায্য করবেন কি? অবশ্যই ফ্যাসিলিটেটররা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা। আর তৃতীয়ত, RTE অ্যাক্ট 2009 বলছে যে লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন ইন আ চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড
চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, অর্থাৎ শিখন প্রক্রিয়া যেন শিশুবান্ধব এবং শিশুকেন্দ্রিক পরিবেশে সক্রিয়তা, অভিজ্ঞতা আর অন্বেষণের ভিত্তিতে হয়। ঠিক সেই কারণেই আমাদের পরিবেশ বইগুলিতে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সক্রিয়তার মুখোমুখি করেছি, যার ফলে তারা নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে, তাদের নিত্য নতুন অভিজ্ঞতা তারা অর্জন করবে, তার ফলে তাদের পূর্বার্জিত যে জ্ঞান সেটি প্রশ্নের মুখে পড়বে, যা আসলে তাদের নতুন জ্ঞান গঠনের পথকেই সুগম করবে। আচ্ছা রুদ্রনীলদা, ক্লাস 3, 4 আর 5-এর আমাদের পরিবেশের বইগুলোতে আমরা দেখি বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সমাজবিদ্যা এবং পরিবেশ সমন্বিতভাবে এসেছে, অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ লক্ষ্য করা যায়। এটা কেন, যদি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, একদমই ঠিক। আমাদের পরিবেশ বইগুলিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমাজবিদ্যা, পরিবেশ সমন্বিতভাবে এসেছে। কারণটা কি? আমি একটা ছোট্ট উদাহরণে যাই আগে। ধরা যাক একটি বাচ্চা একটা পাখি দেখলো, সে এবার তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি পাখি? বাবা পাখিটার নাম বললেন, কিন্তু শিশুর মনে তো অগুন্তি প্রশ্ন। তার ঠিক পরের প্রশ্নটাই হলো, বাবা এরকম পাখি তো আগে দেখিনি। বাবা উত্তর দিলেন, এরকম পাখি আগে দেখোনি, কারণ এই ধরনের পাখিরা শীতকালে অন্য দেশ থেকে আমাদের দেশে আসে। অব্যবহিত পরেই শিশুর পরের প্রশ্ন, বাবা এরকম পাখি তুমি তোমার ছোটবেলায় দেখেছো? বাবা হয়তো বললেন হ্যাঁ বা না, কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন, এই যে প্রশ্নটা, 3টে প্রশ্ন করলো শিশুটি, সে কিন্তু তার অজান্তেই 3টে বিষয়ের সীমারেখা ভেদ করে চলে গেল। সে এখানে কি চাইছে? তার অভিজ্ঞতার ভিত্তিতে নতুন জ্ঞান গঠন করতে। ঠিক এই ধরনেরই কথা আমরা পাই এনসিএফ 2005-এ। এনসিএফ 2005 বলছে, softening the subject boundaries so that the child can get a taste of integrated knowledge and the joy of understanding। অর্থাৎ জ্ঞানকে বিষয়ের বেড়াজালে বেঁধে না রেখে তাকে উন্মুক্ত করে শিক্ষার্থী তথা শিশুর সামনে উপস্থাপন করতে। আর ঠিক সেই কাজটাই আমরা করেছি আমাদের পরিবেশ বইগুলিতে। এই বইগুলিতে আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ, সমাজবিদ্যার বিভিন্ন দিক তুলে নিয়ে এসেছি, আলোচিত হয়েছে সেই দিকগুলি। কিন্তু এই কথাও মনে রাখতে হবে যে আমাদের পরিবেশ বইগুলি কিন্তু বিজ্ঞানেরও বই না, ইতিহাসেরও বই না, আবার ভূগোলেরও বই না। আমি 3টে ছোট ছোট উদাহরণ দিই। আমাদের পরিবেশ বইয়ে তৃতীয় শ্রেণীতে বন্যাপ্রবণ অঞ্চলের ঘরবাড়ি এবং ভূমিকম্প প্রবণ অঞ্চলের ঘরবাড়ি কীভাবে তৈরি হয় সেই সংক্রান্ত আলোচনা আছে। এখন বন্যাপ্রবণ অঞ্চলের ঘরবাড়ি আলোচনার প্রসঙ্গে বলা হয়েছে যে উঁচু পিলার তৈরি করে তার উপরে ছাদ ঢালাই করে তার উপরে ঘর, এবং ভূমিকম্প প্রবণ অঞ্চলের ক্ষেত্রে বলা হয়েছে যে ইট বা সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ির কথা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে স্থান বদলে মানুষের অভিজ্ঞতা কিন্তু বদলে যাচ্ছে, অর্থাৎ একটা স্থানের ধারণা এখানে কিন্তু শিক্ষার্থী পাচ্ছে। আবার অন্যদিকে আমরা কিন্তু আমাদের পরিবেশ বইগুলিতে সাল, তারিখ, তথ্য নির্ভর ইতিহাস চর্চা কিন্তু করিনি। যেমন ক্লাস 4-এ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, সেই অংশে পাথরের ব্যবহার, বিভিন্ন ধাতুর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। বা ক্লাস 5-এ নদী তীরের সভ্যতা প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে বিদ্যাধরী নদীর পাশে চন্দ্রকেতুগড়ের যে ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছে সেই সংক্রান্ত কথাবার্তা আছে। তারই অনুষঙ্গে হরপ্পা সভ্যতার কথা এসছে, কিন্তু কোনো সাল তারিখের কথা হয়নি। অর্থাৎ আমরা চাইছি যে আগে শিশু বা শিক্ষার্থী আগে তার আঞ্চলিক ইতিহাস জানুক, তারপর সে অন্যান্য অঞ্চলের ইতিহাস জানবে। অর্থাৎ এখানে কিন্তু আগে সে তার কাছাকাছি অঞ্চলের নদীমাতৃক সভ্যতার কথা জানলো, পরে বড় হয়ে অন্যান্য নদীমাতৃক সভ্যতার কথা জানবে। আর একইভাবে বিজ্ঞানের ক্ষেত্রেও যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ক্লাস 4-এর একটা অংশে আছে যে একটি বরফ ভর্তি গ্লাসের গায়ে জলের কণা জমে। কেন জমে? অর্থাৎ শিশু যে অভিজ্ঞতাটা প্রত্যক্ষ করলো, সেই অভিজ্ঞতার একটা বৈজ্ঞানিক যুক্তিগ্রাহ্য কারণ তার সামনে উপস্থাপন করা হয়েছে। তাকে কিন্তু বিজ্ঞান শেখানো হয়নি, তাকে কিন্তু বৈজ্ঞানিক মননটা যাতে তার মধ্যে ডেভেলপ করে, বিকশিত হয়, সেই চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আমাদের পরিবেশ বইগুলিতে আমরা কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান
সমাজবিদ্যা পরিবেশ শেখাতে চাইনি। আমরা কি চেয়েছি? শিশু তথা শিক্ষার্থীটি তার চারপাশের পরিবেশ থেকে প্রাপ্ত যে অভিজ্ঞতা, তার ভিত্তিতে যে জ্ঞান গঠন করছে, সেই কাজে তাকে সাহায্য করা। সেই জন্যই আমাদের পরিবেশ বইগুলিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ, সমাজবিদ্যা সমন্বিত আকারে উঠে এসেছে। রুদ্রনীলদার আলোচনা থেকে কেনটা তো ভালোভাবেই স্পষ্ট হলো। ধীমানদা, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের পরিবেশ পাঠ্যক্রম এবং পাঠ্য বইয়ে এই যে বিভিন্ন বিষয়ের সমন্বয় সাধন ঘটেছে, এটা কিভাবে? এর খানিকটা সূত্রপাত রুদ্রনীল করে গেছে। সেটা হচ্ছে যে আমাদের এই বইগুলোর মধ্যে আলাদাভাবে বিজ্ঞানের বা সমাজবিদ্যার বা অর্থনীতির অংশগুলো একদম নিখুঁতভাবে ডিফাইন করা নেই। ওগুলো আছে অন্তর্নিহিত বিষয় হিসেবে, যেগুলোকে আমরা বলতে পারি এমবেডেড এরিয়াজ। এই অংশগুলো কিভাবে আমাদের পাঠ্যক্রমে উঠে এসেছে সেইগুলো নিয়ে আমি এবার তাহলে বলবো। তো সেটা বলতে গেলে আমাদের একটু সারণীটা দেখা যাক। সারণীটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের পড়ানোটা তো, বইয়ের গঠনটা তো থিমের ওপর বা ভাবমূলের ওপর দাঁড়িয়ে, সেই ভাবমূলগুলোর কোনটার মধ্যে কি কি অন্তর্নিহিত বিষয়ক্ষেত্র বা এমবেডেড এরিয়া আছে সেটা আমরা সারণীতে বলেছি। তাহলে আমাদের সারণীটা একটু দেখা যাক। ঠিক। প্রথমত সারণীতে আমরা দ্বিতীয় মূল ভাবনাটা দেখি, যেখানে বলা হয়েছে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ ও জীব বৈচিত্র্যের সংরক্ষণ। এর মধ্যে যে অংশগুলো আমরা ছোঁবার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে জীববিদ্যা, পরিবেশ বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্স বা সমাজবিদ্যা। পরিবেশের প্রাকৃতিক উপাদান ও তার ব্যবহার, এই থিম বা মূল ভাবনার মধ্যে কি কি এমবেডেড সাবজেক্ট এরিয়া আছে নাম শুনে বোঝাই যাচ্ছে যে এখানে রয়েছে ভূগোল, এখানে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান, জীববিদ্যা এবং অবশ্যই রসায়ন। আমরা আরেকটু পরের দিকে দেখি। আপনারা দেখুন টেবলে বা সারণীর 8 নম্বর মূল ভাবনা হচ্ছে মানুষের পরিবার ও সমাজ। মানুষের পরিবার ও সমাজ এই থিমের মধ্যে দিয়ে বাচ্চারা তাদের অজান্তেই যে এমবেডেড সাবজেক্ট এরিয়াগুলো ছুঁতে পারছে সেগুলো হলো ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান অবশ্যই। এবং শেষ পর্যায়ে দেখুন 10 নম্বরে মানুষের কীর্তিসমূহ। এর মধ্যে রয়েছে ইতিহাসের উপাদান, ভূগোলের উপাদান, সমাজবিদ্যা, পরিবেশ বিজ্ঞান। আমি কিন্তু এখানে আরেকবার বলছি, আমার বন্ধু রুদ্রনীল বলেছেন যে এখানে আমরা যে বাউন্ডারিগুলো রাখিনি, সীমারেখা রাখিনি। কাজে এই এমবেডেড সাবজেক্ট এরিয়াগুলো শিক্ষার্থীর জন্যে নয়, তাকে বলবার নয়, এটা শুধুই শিক্ষকের জায়গাগুলো চেনার জন্য। কারণ আমরা আমাদের প্রথাগত শিক্ষায় প্রায় খুঁজতে চেষ্টা করি যে আমার সাবজেক্ট বাউন্ডারিটা কোন কোন জায়গায় ডিফাইন করা আছে সেইগুলো, কিন্তু এখানে বইটা সেই উদ্দেশ্যে বা সেই ফিলোসফিতে তৈরি নয়। আমরা উপাদানগুলো রেখেছি, কিন্তু এই উপাদানগুলো রাখার মধ্যে দিয়ে আমরা জায়গাগুলো ছাত্রছাত্রীদের বিষয়টা বলবো না, উপাদানগুলোকে চেনাবো খালি, যে এটা এর সঙ্গে সম্পর্কিত আমরা বলতে যাব না। সে নিজের ফ্লোতেই শিখতে থাকবে যে এটা, এই অংশটা সময়ের সঙ্গে সম্পর্কিত, পরে সে বুঝবে যে ওটা ছিল আসলে এটা ইতিহাসের জিনিস শেখানো হয়েছিল। যখন পশ্চিমবঙ্গের বর্ণনা দিচ্ছি তখন তাকে কিন্তু আসলে তাকে আমি বলছি না তোমায় ভূগোল পড়াচ্ছি, সে কিন্তু আস্তে আস্তে যখন এটা কালমিনেট করবে উঁচু ক্লাসে, তখন সে বুঝবে যে আমাকে ছোটবেলায় ওটার মধ্যে দিয়ে না ভূগোলের ধারণা দেওয়া হয়েছিল এই রকম। এবার আমরা আরেকটি পাওয়ার পয়েন্ট স্লাইড দেখব। সেই স্লাইডে আমরা একটি ধারণা চিত্র ব্যবহার করেছি। এই ধারণা চিত্রে একটি বৃত্তাকার আমরা কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত দেখতে পাচ্ছি। এই সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্রে রয়েছে একটি মূল বিষয় বা কেন্দ্রীয় বিষয়। এই কেন্দ্রীয় বিষয়টা থেকে শুরু করে কিছু সাধারণ প্রশ্ন যা ওই বইতে উত্থাপন করা হয়েছে এবং শ্রেণীকক্ষে পঠন পাঠনের সময় শিক্ষক শিক্ষিকা সেটা উত্থাপন করতে পারেন। সেই প্রশ্নগুলোর উত্তর পেতে পেতে ছাত্রছাত্রী কি করে কিছু কোর কনসেপ্ট বা মূল ধারণার স্পর্শ করতে পারে, এবং সেই কোর কনসেপ্টগুলোকে স্পর্শ করার মধ্যে দিয়ে তার অজান্তেই সে কিন্তু পৌঁছে যাচ্ছে কোথাও ইতিহাসের উপাদানে, কোথাও ভূগোলের উপাদানে, কোথাও পৌঁছে যাচ্ছে সমাজবিদ্যার উপাদানে, কোথাও পৌঁছে যাচ্ছে অর্থনীতিতে, কোথাও যাচ্ছে রসায়নে, কোথাও যাচ্ছে জীববিজ্ঞানে। প্রথমটা দেখুন, প্রথম যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমরা দেখছি তার কেন্দ্রীয় বিষয় হচ্ছে কয়লা। কয়লা পেরিয়ে যে সেক্টর বা বৃত্তকলা, সেখানে কিছু প্রশ্ন আছে। কয়লা আমাদের কি কাজে লাগে? দেখুন একটা কথা, আমাদের এটা হচ্ছে ইউটিলিটিটা বাচ্চাকে যদি প্রথমে বলি তার শিক্ষণটা অনেক ভালো হবে। কয়লা আমাদের কাজে লাগে, উত্তর সে পাচ্ছে প্রাথমিকভাবে যে কয়লা আমাদের প্রধান শক্তি উৎস।
কয়লা আমাদের জ্বালানি, বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কয়লা। তারপরে এটা জানার সঙ্গে সঙ্গে সে কিন্তু ওই যে কয়লা পোড়ালে তাপ হয়, তাপ থেকে জল ফোটে, এগুলো আছে তাদের বইতে। তাপ হয়, সেই জল ফুটে যে বাষ্প হয়, সে একটা টারবাইন ঘোরায়, তারপরে বিদ্যুৎ তৈরি হয়। এইভাবে সে আস্তে আস্তে ফিজিক্সের কিছু অংশ ছুঁয়ে ফেললো, সে কিন্তু জানে না যেটা ফিজিক্স। আবার পরে কোথাও আছে যে শরীরের পক্ষে কি কয়লার ধোঁয়া ভালো, তখন সে সেটার উত্তর থেকে জানলো যে না, শরীরের পক্ষে কয়লার ধোঁয়া ভালো নয়, ফুসফুসের নানা রকম সমস্যা হবে। আমি কিন্তু তাকে জীববিজ্ঞান বলিনি, বলেছি আমরা যে কথাটা সে স্বাভাবিক যাত্রাতে জেনেছে। এখানে দ্বিতীয় ধারণা চিত্রে আমাদের কেন্দ্রীয় বিষয় হচ্ছে মাছ। প্রথম সাধারণ প্রশ্ন রয়েছে, কোন কোন মাছ তোমরা চেনো? এই বৃত্তকলা থেকে আমি যখন আরেকটু এগোচ্ছি বা শিক্ষার্থী এগোচ্ছে, সে পৌঁছচ্ছে দুটো কোর কনসেপ্টে, মূল ধারণায়। প্রথমটা হচ্ছে মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য, মাছ একটি প্রধান অর্থকরী ফসল। এবং এই দুটো ধারণা এবং তার বিস্তৃত আলোচনা, অর্থাৎ যাকে আমরা বলতে পারি ইলাবোরেশন, তার মধ্যে দিয়ে সে কিন্তু স্পর্শ করছে জীববিদ্যা, পিসিকালচার এবং ভূগোলের কোন কোন জায়গায় চাষ হয় সেই অর্থে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাছ কোথায় পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেই ছাত্র বা ছাত্রী পৌঁছচ্ছে তিনটি কোর কনসেপ্টে। মাছের বৈচিত্র্য, অর্থাৎ সব মাছ একরকম নয়, এটা খুব দরকারি কথা। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন মাছের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে তাদের চেনা যায়। এবং তৃতীয়ত মাছ চাষের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। এই অংশ, এই কোর কনসেপ্টগুলো আয়ত্ত করার ফলে সে আসলে কিন্তু ছুঁচ্ছে পিসিকালচার, কেমিস্ট্রি বা রসায়ন, জীববিদ্যা, ইকোলজি, ভূগোল এবং অর্থনীতিও। এইভাবে আমাদের যে ধারণাচিত্র, সেই ধারণাচিত্রে কেন্দ্রীয় বিষয় থেকে কতগুলো প্রশ্নের উত্তরের মাধ্যমে সে তার জার্নিটা হচ্ছে, এই যে ডটেড অ্যারোটা দেখাচ্ছে, তীর চিহ্ন বোঝাচ্ছে যে তার যাত্রাটা হচ্ছে কেন্দ্রীয় বিষয় থেকে ক্রমশ বিষয় ক্ষেত্রের দিকে। আর যে বক্র যে অ্যারোগুলো দেখাচ্ছে সেগুলো বোঝাচ্ছে যে আমরা কিভাবে একটা কিছু প্রশ্ন থেকে, সাধারণ প্রশ্ন থেকে অন্য সাধারণ প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা রুদ্রনীল, আমরা যে এই এখন পাঠ্যক্রম সংক্রান্ত আলোচনায় বারবার একটা কথা শুনি, কাম্য শিখন সামর্থ্য বা লার্নিং আউটকাম। এই লার্নিং আউটকামগুলোর গুরুত্বটা কি? এগুলোকে সংজ্ঞায়িত করা বা চিহ্নিত করাটা কেন প্রয়োজন, সেটা যদি তুমি একটু বুঝিয়ে বলো। আসলে শিক্ষাক্ষেত্রে কাম্য শিখন সামর্থ্য কথাটা এখন খুবই প্রাসঙ্গিক। তবে এক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে যখনই শিক্ষা জগতে শিক্ষার্থীর দক্ষতাকে মান্যতা দেওয়া হলো, তখন থেকে কিন্তু একটা মূলগত পরিবর্তন সূচিত হলো। এর ফলে যে ঘটনাটা ঘটলো সেটা হলো শিক্ষার্থীর অভিজ্ঞতাকে শিখন পরিকল্পনার কেন্দ্রে আমরা স্থাপন করলাম। আর আমরা এটাও জানি যে জ্ঞান গঠন বা ধারণা গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে শিখন প্রক্রিয়াটা কিন্তু প্রাধান্য পেল। আমরা এটাও বুঝতে পারলাম এখান থেকে যে আগে যেটা ভাবা হতো নলেজ অ্যাজ আ প্রোডাক্ট, এই ধারণা থেকে সরে এসে আমরা নলেজ অ্যাজ আ প্রসেসের ধারণাকেই মান্যতা দিলাম। অর্থাৎ এখন কগনিটিভ প্রসেস কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য। তো যখন থেকেই শিখন প্রক্রিয়া আলোচনার কেন্দ্রে চলে এলো, তখন থেকেই শিখন প্রক্রিয়া চলাকালীন বা শিখন প্রক্রিয়ার শেষে একটি শিক্ষার্থী কি কি জানবে বা কি কি করতে পারবে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর এটাই প্রকাশ পায় কাম্য শিখন সামর্থ্যের সাহায্যে। এবার চট করে কাম্য শিখন সামর্থ্যের একটা সংজ্ঞা দেখে নেওয়া যাক। লার্নিং আউটকামস আর স্টেটমেন্টস that clearly state what a learner will know or be able to do at the end of a learning activity. অর্থাৎ একটি শিখন প্রক্রিয়ার শেষে শিক্ষার্থী কি কি জানবে বা কি কি করতে পারবে সেটি হলো কাম্য শিখন সামর্থ্য। কাম্য শিখন সামর্থ্য কাকে বলে সেটা আমরা জানলাম। এবার দেখা যাক কাম্য শিখন সামর্থ্য কিভাবে লিখতে হয়। এখানে বোর্ডে কাম্য শিখন সামর্থ্যের একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়া আছে। লার্নার্স উইল বি এবল টু ডু হোয়াট ব্র্যাকেটে হাউ। আমরা এবারে একটা স্পেসিফিক উদাহরণ নিই। চতুর্থ শ্রেণীর পরিবেশের উপাদান জীবজগৎ এই এককটি থেকে একটি কাম্য শিখন সামর্থ্য এখানে লেখা আছে। শিক্ষার্থীরা জড় ও জীবের মধ্যে পার্থক্য করতে পারবে। শিক্ষার্থীরা জড় ও জীবের মধ্যে কি করতে পারবে? পার্থক্য, অর্থাৎ এটা একটা অ্যাকশান বোঝাচ্ছে। তাহলে এই পার্থক্যটা হলো অ্যাকশান ভার্ব। ঠিক যেমন জেনারেল স্টেটমেন্টে একটা ডু আছে। আমরা আরেকটি উদাহরণ দেখি। এই উদাহরণটি তৃতীয় শ্রেণীর ঘরবাড়ি একক থেকে নেওয়া।
শিক্ষার্থীরা চিহ্ন ও প্রতীকের সাহায্যে বাড়ির বিভিন্ন গঠনগত অংশ ও তার পারিপার্শ্বিকের চিত্র উপস্থাপন করতে পারবে। আমরা এখানে প্রথমে শিক্ষার্থীরা চিহ্ন ও প্রতীকের সাহায্যে অংশটাকে ভুলে যাই, আমরা খালি শেষের অংশটা দেখি। বাড়ির বিভিন্ন গঠনগত অংশ ও তার পারিপার্শ্বিকের চিত্র উপস্থাপন করতে পারবে। তাহলে কি করতে পারবে? উপস্থাপন করতে পারবে। এটা হলো অ্যাকশন ভার্ব। ঠিক যেমন পার্থক্য, কিন্তু এখানে একটা এক্সট্রা অংশ আছে। এই অংশটা হলো চিহ্ন ও প্রতীকের সাহায্যে। আমরা জেনারেল স্টেটমেন্টে দেখি যেটা ব্র্যাকেটে হাউ দেওয়া আছে। কেন ব্র্যাকেটে দেওয়া আছে? সবসময় কিন্তু এই চিহ্ন ও প্রতীকের সাহায্যে বা মানচিত্রের সাহায্যে বা চিত্রের সাহায্যে এগুলো থাকে না, সেই জন্য ওটা দেওয়া আছে, কিন্তু কখনো কখনো থাকতেও পারে। আমরা তাহলে দেখতে পেলাম যে একটা কাম্যশিখন সামর্থ্য কীরকম দেখতে হয়। এখানে একটা কথা বলা খুব প্রয়োজন যে কাম্যশিখন সামর্থ্য কিন্তু সবসময় একটি সম্পূর্ণ অর্থবহ বাক্য। এবারে আরেকটা আমি কথা এখানে বলবো, কাম্যশিখন সামর্থ্য যখন আমরা লিখব তখন মাথায় রাখতে হবে যে দ্য লার্নিং আউটকামস শুড অলওয়েজ বি অবজারভেবল অ্যান্ড মেজারেবল, অর্থাৎ তাকে যেন পরিমাপ করা যায় এবং প্রত্যক্ষ করা যায়। একটা উদাহরণ দিই, চতুর্থ শ্রেণীর থেকে একটি কাম্যশিখন সামর্থ্য নেওয়া যাক। মানবদেহে পরিপাক প্রক্রিয়াটি বুঝতে পারবে। যদি কেউ এরকম লেখে, যদি আমরা লিখি বুঝতে পারবে, এখন এই বুঝতে পারাটাকে কি আমরা মাপতে পারবো? মাপতে পারবো না। বুঝতে পারা, অনুধাবন করাকে মাপা যায় না। কিন্তু যদি এখানে আমরা অন্য একটা অ্যাকশন ভার্ব ব্যবহার করতাম, মানবদেহে পরিপাক প্রক্রিয়া বর্ণনা করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, আমরা কিন্তু এটাকে অন্য সক্রিয়তা বা একটি পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা দিয়ে কিন্তু এটাকে মাপতে পারতাম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে লার্নিং আউটকাম সবসময় অবজারভেবল এবং মেজারেবল হবে। আরেকটা কথা বলি, আমরা তো কয়েকটা অ্যাকশন ভার্বের কথা বললাম, আরও কয়েকটা একটুখানি আমরা একটু শুনে নিই কীরকম হতে পারে অ্যাকশন ভার্বগুলো। ব্যাখ্যা করতে পারা, তুলনা করতে পারা, আলোচনা করতে পারা, বর্ণনা করতে পারা, অঙ্কন করতে পারা, চিহ্নিত করতে পারা, উপস্থাপন করতে পারা তো বলেইছি। এবারে একটা প্রশ্ন আমার কাছে ছিল যে কি করে শিখন সামর্থ্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, অর্থাৎ শিখন প্রক্রিয়ায় কাম্যশিখন সামর্থ্যের গুরুত্ব কী। আমরা সেক্ষেত্রে এই কাম্যশিখন সামর্থ্যটাকে নিয়ে নিতে পারি। শিক্ষার্থীরা জড় ও জীবের মধ্যে পার্থক্য করতে পারবে। যদি আমরা এই কাম্যশিখন সামর্থ্য নির্ভর একটি সক্রিয়তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি, যেমন তোমার চারপাশে থাকা জড় পদার্থ ও জীবের নাম নিচের তালিকায় লেখো, তাহলে ওরা জড় পদার্থ এবং জীবের নামগুলো লিখবে। যদি লিখতে পারে আমরা বুঝতে পারবো যে শিক্ষার্থী নিশ্চয়ই এই জড় পদার্থ জীবের মধ্যে পার্থক্য করতে পেরেছে, সেই জন্যই তারা লিখতে পেরেছে, অর্থাৎ তারা এই কাম্যশিখন সামর্থ্যটা অর্জনে সক্ষম হয়েছে। একইভাবে আমরা যদি পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা নমুনা প্রশ্ন এরকম রাখি, জড় পদার্থ ও জীবের দুটি পার্থক্য লেখো, সেক্ষেত্রেও কিন্তু বুঝতে পারছি যে এই প্রশ্নটার উত্তর যেসব শিক্ষার্থীরা দিতে পারবে, আমরা বুঝতে পারবো যে সেই সব শিক্ষার্থী কিন্তু এই কাম্যশিখন সামর্থ্য অর্থাৎ জড় ও জীবের মধ্যে পার্থক্য করতে পারবে, এটি অর্জনে সমর্থ হয়েছে। অর্থাৎ এটা বোঝা গেল যে বর্তমানে শিখন প্রক্রিয়া এবং মূল্যায়ন পুরোটাই কাম্যশিখন সামর্থ্য নির্ভর। আচ্ছা রুদ্রনীল, তুমি তো কাম্যশিখন সামর্থ্যের ব্যাপারটা বেশ সুন্দরভাবে বললে, তো আমাকে এবার একটু বলো যে কাম্যশিখন সামর্থ্যগুলোর সঙ্গে ক্লাসরুম প্রসেস বা শ্রেণীকক্ষের যে শিখন প্রক্রিয়া চলেছে সেখানকার প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং বছর শেষে যখন আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়নে যাব, সেই দুটো কিভাবে মেলানো যায়। কারণ আমরা শুধু তো ওইগুলো জানলে হবে না, তাকে একটা কোথাও ফল পেতে হবে, তাকে আমাদের দুটোকে মেশাতে হবে, একটা কোথাও কনভার্জ করতে হবে, সেটা তুমি যদি একটু বলো। হ্যাঁ, আসলে শ্রেণী শিখন পরিকল্পনায় প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ শ্রেণী শিখন পরিকল্পনাতেই কাম্যশিখন সামর্থ্যগুলি শিক্ষার্থীরা অর্জনে সমর্থ হবে, আর তার পরিমাপ আমরা করব প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়নে। এক্ষেত্রে কিন্তু একটা কথা খুবই মনে রাখা জরুরি যে শিখন প্রক্রিয়া এবং মূল্যায়ন দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরঞ্চ মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া।
আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে কিভাবে শিখন যথাযথ শ্রেণী শিখন পরিকল্পনার সাহায্যে প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্জিত কাম্য শিখন সামর্থ্য পরিমাপ করতে পারি তার একটি চিত্র। এবারে আমরা চট করে দেখে নিই যে এই যে একটু আগে কথাটা বললাম যে মূল্যায়ন একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আসলে শ্রেণী শিখন যখন চলে তখনই শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের সক্ষমতার মূল্যায়ন করে। এটি হলো প্রস্তুতিকালীন মূল্যায়ন। এই প্রস্তুতিকালীন মূল্যায়নের ক্ষেত্রে আমরা 5টি ইন্ডিকেটরের কথা বলি, যথা অংশগ্রহণ, প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি ও সহযোগিতা, নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ। আবার এই যে প্রতিটি ইন্ডিকেটরের 4টি করে রুব্রিক বা নির্দেশিকা আছে, যার সাহায্যে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীকে মূল্যায়ন করেন প্রস্তুতিকালীন মূল্যায়নে। এখানে যদি একটি সক্রিয়তা শিক্ষার্থীদের দেওয়া যায় শ্রেণীকক্ষে, কারণ আমরা জানি শ্রেণীকক্ষে পঠন পাঠন এগোয় বিভিন্ন ধরনের সক্রিয়তার সাহায্যে, তো ফলে এই সক্রিয়তাটা যদি শিক্ষার্থী সুচারুভাবে সম্পন্ন করতে পারে, সেখান থেকে আমরা যেমন কাম্য শিখন সামর্থ্যটা সে অর্জনে সক্ষম হলো কিনা বুঝতে পারবো, কারণ ওই সক্রিয়তাটা কিন্তু ওই নির্দিষ্ট কাম্য শিখন সামর্থ্য ভিত্তিকই হবে। আর এরই সঙ্গে কিন্তু শিক্ষার্থীর প্রস্তুতিকালীন মূল্যায়ন সম্ভব হবে এই 5টি ইন্ডিকেটর এবং তার রুব্রিকের সাহায্যে। আবার যদি আমরা পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও কিন্তু কাম্য শিখন সামর্থ্য নির্ভর প্রশ্নের সাহায্য নিলে শিক্ষার্থী কতটা কাম্য শিখন সামর্থ্য অর্জনে সমর্থ হলো সেটাও কিন্তু পরিমাপ করা সম্ভব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কাম্য শিখন সামর্থ্য শিখন প্রক্রিয়ায় একটি কেন্দ্রীয় স্থান দখল করে আছে, বা আমরা বলতে পারি যে শিখন প্রক্রিয়াটা কিন্তু চালিত হচ্ছে কাম্য শিখন সামর্থ্যের দ্বারা। আর আমরা এই চিত্রটাতে আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে কাম্য শিখন সামর্থ্য এবং সামগ্রিকভাবে মূল্যায়ন, অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি কনভার্জেন্স ঘটছে। অনিন্দিতা, শ্রেণীকক্ষে কিভাবে পরিকল্পনা মাফিক শিখন প্রক্রিয়া চালানো সম্ভব, তুমি যদি একটু বলো। হ্যাঁ, শিখন প্রক্রিয়ায় কাম্য শিখন সামর্থ্য, প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন কিভাবে সম্পর্কযুক্ত, এটা তো তুমি তোমার আগের স্লাইডেই খুব বিশদে ব্যাখ্যা করেছো। তারই সূত্র ধরে আমি একটি শ্রেণী শিখন পরিকল্পনার নমুনা পেশ করছি। সেই সূত্রে আমি 3য় শ্রেণীর ঘরবাড়ি অধ্যায়ের খোলা আকাশের নিচে এই বিষয়টিকে নির্বাচন করেছি। আমরা জানি সুচারুভাবে কোনো শ্রেণী শিখন পরিচালনার জন্য কিন্তু অবশ্যই আমরা কিছু টিচিং মডেলের সাহায্য নিতে পারি নানা ধরনের। এই ক্ষেত্রে আমি 5E মডেলের সাহায্যে আমার বিষয়বস্তুকে উপস্থাপনের চেষ্টা করছি। যেহেতু আমার উপ একক বা বিষয়টি হলো খোলা আকাশের নিচে, সংশ্লিষ্ট বিষয়ের কাম্য শিখন সামর্থ্যগুলি প্রথমটি হলো শিক্ষার্থীরা মানুষের বাসস্থানের বিবর্তন সম্বন্ধে আলোচনা করতে পারবে। দ্বিতীয়টি হলো প্রাণীদের বিভিন্ন ধরনের বাসস্থান নিয়ে তারা তালিকাবদ্ধ করতে পারবে। আচ্ছা, এবার আমরা একটু স্লাইডের দিকে তাকাবো। 5E মডেল অনুসারে এই স্লাইডে দেখুন নলেজ কনস্ট্রাকশনের 5টি ফেজের কথা বলা হয়েছে। ফার্স্ট ফেজ হলো এনগেজমেন্ট বা শিক্ষার্থীকে নিযুক্ত করা কাজের সঙ্গে। এর মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীর যে পূর্ব শিখন অভিজ্ঞতা তার সাথে যে বর্তমান শিখন অভিজ্ঞতার তার সম্পর্ক স্থাপন বা সংযোগ সাধন। এবং আর দ্বিতীয় উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তার প্রতি আগ্রহী করে তোলা। সেই উদ্দেশ্যে শিক্ষার্থীকে শিক্ষক বা শিক্ষিকা কিছু সাধারণ প্রশ্ন করতে পারে, খুব সহজ প্রশ্ন, যেটা তার চারপাশের পরিবেশের যে অভিজ্ঞতা থেকে সে উত্তরটা দিতে পারে। যেমন, খোলা আকাশের নিচে থাকার কি কি অসুবিধা আছে বলে তুমি মনে করো, বা বইয়ে প্রদত্ত যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তার সামনে উপস্থাপন করে এই ধরনের প্রশ্নও করা যেতে পারে। বইয়ের যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ সেখানে যে ঘরবাড়ির ছবি আঁকা আছে তার সাথে তুমি যে বাড়িতে থাকো তার কি কি মিল বা অমিল খুঁজে পাচ্ছ।
এই যে তারা যখন দলগতভাবে আলোচনা করে এই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করবে, শিক্ষক বা শিক্ষিকা কিন্তু প্রশ্ন করা অনুসন্ধানে আগ্রহ এবং অংশগ্রহণ এই দুটি সূচক দিয়ে তাকে পরিমাপ করতে সমর্থ হবেন। সেকেন্ড ফেজ এক্সপ্লোরেশন বা অনুসন্ধান করা। এই পর্যায়ে শিক্ষার্থীকে শিক্ষক বা শিক্ষিকা এমন একটা পরিসর তৈরি করে দিতে সমর্থ হবেন যেখানে শিক্ষার্থী তার বিষয়ের সঙ্গে সরাসরি নিজেকে নিযুক্ত করতে পারবে এবং নিজস্ব কিছু ধারণা সে তৈরি করতে পারবে বিষয় সংক্রান্ত, এবং শিক্ষার্থীকে শিক্ষক এবং শিক্ষিকা এক্ষেত্রে তার অনুসন্ধান প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার জন্য ফেসিলিটেটরের ভূমিকায় অবতীর্ণ হবেন এবং তারা তাদের অনুসন্ধানলব্ধ জ্ঞানকে প্রকৃত অর্থে প্রয়োগ করতে পারছে কিনা সেটা যাচাই করার উদ্দেশ্যে তিনি কিন্তু প্রস্তুতিকালীন মূল্যায়নের নমুনা হিসাবে কিছু সক্রিয়তা প্রদান করবেন। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে, এই সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যুক্ত একটি উদাহরণ আমি বলি। নদীর ধারে বসতি তৈরি করার সুবিধা ও অসুবিধাগুলো কি কি একটি ছকের সাহায্যে লিখে ফেলো, বা কোন কোন প্রাকৃতিক ঘটনায় মানুষ তার বসতি বদল করত তার একটি তালিকা তৈরি করো, বা পাহাড়ি অঞ্চল বা যে সমস্ত জায়গায় ভূমিকম্প বেশি হয় সেখানে মাটির বাড়ি ও কাঠের বাড়ির মধ্যে কোন ধরনের বাড়ি তৈরি করা উচিত বলে তুমি মনে করো। এই কাজগুলো যখন দলগতভাবে আলোচনা করে পারস্পরিক সহযোগিতায় তারা করা শুরু করবে, তখন কিন্তু শিক্ষক বা শিক্ষিকা বা ফেসিলিটেটর ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, প্রশ্ন করা অনুসন্ধানে আগ্রহ এবং সমানুভূতি ও সহযোগিতা এই তিনটি সূচক দিয়ে তাদেরকে পরিমাপ করার চেষ্টা করবে। থার্ড স্টেজ হলো আমাদের, বা থার্ড ফেজ হলো এক্সপ্ল্যানেশন বা ব্যাখ্যা করা। এই পর্যায়ে শিক্ষার্থীরা যে সমস্ত ধারণাকে অর্জন করলো তাকে প্রয়োগ করে ওই বিষয় সংক্রান্ত যে অন্যান্য ধারণাগুলি আছে তার মধ্যে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হবে। যেমন যাযাবর অবস্থা থেকে মানুষ কেন স্থায়ী বসতি তৈরি করেছিল, বা কীটপতঙ্গ প্রাণীদেরই বা থাকার জায়গার প্রয়োজন হয় কেন। এই ধরনের প্রশ্নগুলো যখন তার সামনে রাখা হচ্ছে, সে যখন দলগতভাবে আলোচনা করে উত্তর দেবার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য এবং সমানুভূতি ও সহযোগিতা এই দুটি সূচক দিয়ে আমরা তাকে পরিমাপ করতে পারি। একই সঙ্গে এখানে বলি, এই সক্রিয়তার মধ্যে দিয়ে শিক্ষিকা বা শিক্ষক তাকে মানুষের বাসস্থানের বিবর্তন সম্বন্ধে আলোচনা করতে পারবে। শিক্ষার্থীরা এই যে কাম্য শিখন সামর্থ্যটি আছে সেটি তারা অর্জন করতে পারলো কিনা বা সমর্থ হলো কিনা সেটিও কিন্তু তিনি পরিমাপ করতে পারবেন। ফোর্থ ফেজ হলো আমাদের ইলাবোরেশন বা বিস্তৃতি করা। এই পর্বে শিক্ষার্থী যে সমস্ত ধারণাকে অর্জন করেছে সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবার বা বিস্তৃত করার সুযোগ সে পায় এবং তার সেই ধারণাগুলির সাহায্যে তার চারপাশে ঘটা বিভিন্ন যে ঘটনাসমূহ আছে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন মেঠো ইঁদুরের বাসা, উইয়ের ঢিপি, মৌচাক প্রভৃতি নিয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু প্রাণীদের বাসস্থান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। এক্ষেত্রে যদি শিক্ষক শিক্ষিকা মনে করেন যে আলোচনার আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে, তখন কিন্তু তিনি শিক্ষার্থীকে আবার এক্সপ্লোরেশন ফেজে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। কারণ রুদ্রনীলদাও আগে বলেছেন, জ্ঞান গঠনের সময় কিন্তু পর্যায়গুলো কখনোই একরৈখিকভাবে চলবে না। যখন শিক্ষক শিক্ষিকা মনে করবেন তখনই কিন্তু তিনি তাকে সেই ফেজে ছাত্রছাত্রীদের আবার নিয়ে যেতে পারেন। লাস্ট স্টেজ ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। মূল্যায়ন একটি নিরবচ্ছিন্ন পদ্ধতি। এই ফেজের মূল উদ্দেশ্য হলো শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা আলোচ্য বিষয় সম্বন্ধে তাদের জ্ঞান গঠন সম্পূর্ণ হলো কিনা সেটি যেমন যাচাই করতে পারেন, একই সাথে কোনো খামতি থাকলে তদনুসারে কিছু সংশোধনী ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। এই পর্যায়ে আমরা একটি সক্রিয়তাকে রেখেছি, যেটা আমরা বোর্ডে একটুখানি দেখে নেব। এই পর্যায়ে প্রাণীদের বাসস্থান সংক্রান্ত একটি সক্রিয়তা শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের দিতে পারেন। যেমন বিভিন্ন প্রাণীরা কিভাবে তাদের থাকার জায়গা তৈরি করে তা সারণীতে লেখো। সারণীর বাম দিকে প্রাণীদের নাম লেখা আছে, ডান দিকে কিভাবে তাদের থাকার জায়গা তারা তৈরি করে সেটি শিক্ষার্থীরা লিখবে। দলগত আলোচনার মাধ্যমে যখন তারা এই কাজটি করবে তখন কিন্তু শিক্ষক শিক্ষিকা
অংশগ্রহণ, প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, এই 3টি সূচক দিয়ে তাদেরকে পরিমাপ করতে পারেন। একই সাথে এই সক্রিয়তার মধ্যে দিয়েই শিক্ষার্থীরা প্রাণীদের বিভিন্ন ধরনের বাসস্থান তালিকাভুক্ত করতে পারবে, এই কাম্য শিখন সামর্থ্যে শিক্ষার্থীরা পৌঁছলো কিনা বা অর্জনে সক্ষম হলো কিনা তাও কিন্তু পরিমাপ করতে পারে। প্রস্তুতিকালীন মূল্যায়নের মতো পর্যায়ক্রমিক মূল্যায়নের সাহায্যেও কিন্তু শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের কাম্য শিখন সামর্থ্য অর্জনে সক্ষম হলো কিনা তা কিন্তু শিক্ষক শিক্ষিকা পরিমাপ করতে পারে। তারই একটি নমুনা হিসাবে আমরা একটা প্রশ্ন রেখেছি, যেমন আগেকার মানুষ কেন বারবার থাকার জায়গা বদলাতো। সামগ্রিক আলোচনার থেকে আমরা দেখতে পেলাম যে কিভাবে কাম্য শিখন সামর্থ্য, প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্পর্কযুক্ত। সুতরাং বলা যেতেই পারে একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে শ্রেণী শিখন সম্ভব হলে শিক্ষার্থীরা কিন্তু সংশ্লিষ্ট বিষয়ের কাম্য শিখন সামর্থ্য অর্জনে সক্ষম হবে। হ্যাঁ, ধন্যবাদ দিমানদা, ধন্যবাদ অনিন্দিতা। আমরা আজকে প্রাথমিক স্তরের আমাদের পরিবেশ বিষয় নিয়ে যে আলোচনাটা করলাম সেই আলোচনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। নমস্কার।